আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ মর্নিং নিউজের সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। বিচার বিভাগের পৃথক সচিবালয়ের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি 1 সেপ্টেম্বর। পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম মার্কিন B-52 বোমারু যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত 8। ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শীঘ্রই প্রকাশ, বললেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিকে বিজয় বলছে ইরান। দক্ষিণ লেবাননে ইসরায়েলের 30 সেনা সদস্য নিহত। ইরানের সঙ্গে চুক্তিতে ইসরায়েল জুড়ে বিক্ষোভ, কাঠগড়ায় নেতানিয়াহু। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিচার বিভাগের পৃথক সচিবালয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু হবে 1 সেপ্টেম্বর। মঙ্গলবার সকালে এ তথ্য জানা গেছে। গত বছরের 25 আগস্ট অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা সংক্রান্ত বিধানের 116 অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী শিশির মনির। রিটে অধস্তন আদালতের দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেটদের শৃঙ্খলা বিধান, কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি, ছুটি মঞ্জুরের দায়িত্ব সম্প্রতি কোর্টের ওপর ন্যস্ত করার আবেদন জানানো হয়। পরে 1 সেপ্টেম্বর হাইকোর্ট সংবিধানের 116 অনুচ্ছেদকে অসাংবিধানিক ঘোষণা করেন এবং 3 মাসের মধ্যে আদালত সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দেন। এর রায়ের পর আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্ট সচিবালয়ে কাজও শুরু করে, কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর অধ্যাদেশটি আইনে পরিণত না করায় তা বাতিল হয়ে যায়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বিধ্বস্ত হয়েছে মার্কিন বিমান বাহিনীর অত্যাধুনিক একটি B-52 বোমারু যুদ্ধবিমান। ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে এডওয়ার্ডস এয়ারফোর্স ঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই বিমানটি বিধ্বস্ত হয়। এই ঘটনায় বিমানটিতে থাকা 8 জন নিহত হয়েছেন। সামরিক বাহিনী জানিয়েছে বিমানটি একটি নিয়মিত পরীক্ষামূলক মিশনে ছিল এবং দুর্ঘটনার পর সেটিতে আগুন ধরে যায়। ঘটনাটি ঘিরে তদন্ত শুরু হয়েছে। সংবাদ মাধ্যম বিবিসি বলছে, সোমবার স্থানীয় সময় সকাল 11:20 বিমানটি একটি নিয়মিত পরীক্ষামূলক মিশনে থাকাকালে দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার পর আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। এডওয়ার্ডস এয়ারফোর্স ঘাঁটির কর্নেল জেমস হেইস সাংবাদিকদের বলেন, আজ এডওয়ার্ডস এয়ারফোর্সে ভয়াবহ ট্র্যাজেডিক ঘটনা ঘটেছে এবং আমরা 8 জন মহান আমেরিকানকে হারিয়েছি। তিনি জানান, নিহতদের মধ্যে সামরিক সদস্য, সরকারি বেসামরিক কর্মচারী এবং সরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা ছিলেন। ঘাঁটির পক্ষ থেকে এর আগে জানানো হয়েছিল, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী এই দুর্ঘটনা থেকে আরোহীদের বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই। হেইস জানান, নিহতদের স্বজনদের বিষয়টি জানানো হচ্ছে। তাদের নাম স্বজনদের অবহিত করার 24 ঘন্টা পর প্রকাশ করা হবে। তার ভাষ্য অনুযায়ী দুর্ঘটনাটি সম্পূর্ণ এডওয়ার্ডস ঘাঁটির রানওয়ের ভেতরে ঘটেছে। এর পরিপ্রেক্ষিতে ঘাঁটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি প্রাথমিক চুক্তি ইতোমধ্যেই স্বাক্ষরিত হয়েছে এবং এর বিস্তারিত শর্তাবলী খুব শীঘ্রই প্রকাশ করা হবে। স্থানীয় সময় সোমবার কানাডায় অনুষ্ঠিত G7 সম্মেলনের ফাঁকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোর সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প বলেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে, সবকিছুই সম্পন্ন হয়েছে। এদিকে মার্কিন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও চুক্তির কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন। তাদের মতে, আগামী শুক্রবার চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরের পর হরমুজ প্রণালী পুনরায় জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা স্মারক মাত্র 1.5 পৃষ্ঠার একটি সাধারণ কাঠামোগত নথি। চূড়ান্ত চুক্তির অনেক বিষয় পরবর্তী কারিগরি আলোচনার মাধ্যমে নির্ধারিত করা হবে। ভান্স বলেন, প্রথম অনুচ্ছেদে ইরান আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার করেছে। এর মধ্যে সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সহায়তা বন্ধ করার বিষয় রয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, এ বিষয়ে যাচাইযোগ্য প্রতিশ্রুতি দেবে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ইলেকট্রনিকভাবে এই চুক্তি স্বাক্ষর করেছেন। তাদের ভাষ্য অনুযায়ী বুধবারের মধ্যেই চুক্তি আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হতে পারে। তবে ট্রাম্প বলেছেন, শুক্রবারের আনুষ্ঠানিকতার পর পূর্ণাঙ্গ নথি প্রকাশ করা হবে। এই চুক্তির আওতায় বর্তমান যুদ্ধবিরতি আরও 60 দিনের জন্য বাড়ানো হবে। এ সময়ের মধ্যে উভয় পক্ষ চূড়ান্ত শান্তি চুক্তির শর্ত নিয়ে আলোচনা করবে। এর আগে রোববার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ প্রথম এই অগ্রগতির কথা ঘোষণা করেন। মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা পাকিস্তান জানিয়েছে, চুক্তির আওতায় লেবানন সহ সব ফ্রন্টে সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ হবে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের পূর্ণাঙ্গ ও বিস্তারিত তথ্য এখনই প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। তবে এরই মধ্যে এই চুক্তিকে নিজেদের জন্য একটি বড় বিজয় বলছে তেহরান। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই চুক্তিকে তেহরানের একটি বড় সাফল্য হিসেবে বর্ণনা করেন।
কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। চুক্তির বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করতে গিয়ে ইসমাইল বাঘাই দাবি করেন, লেবাননে যুদ্ধবিরতি কার্যকরের যে বিষয় ইরান যে কোনো আলোচনার পূর্ব শর্ত হিসেবে দিয়ে আসছিল, এই সমঝোতা স্মারকে তা অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে এটি অত্যন্ত বিতর্কিত ও জটিল একটি বিষয়, বিশেষ করে লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক সামরিক আগ্রাসন ও উপর্যুপরি হামলার প্রেক্ষাপটে এই যুদ্ধবিরতি কতটা স্থায়ী বা কার্যকর হবে তা নিয়ে বড় ধরনের সংশয় রয়েছে, কারণ চলমান এই প্রক্রিয়ার মধ্যেও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসমাইল বাঘাই আরও জানান, এই চুক্তির আওতায় ইরানের অবরুদ্ধ হয়ে থাকা সম্পদ অবমুক্ত করা হবে। একই সঙ্গে তিনি বিগত দুটি যুদ্ধে অর্থাৎ 2025 সালের জুন মাসের যুদ্ধ এবং অতি সাম্প্রতিক সংঘাতের কারণে হওয়া ক্ষয়ক্ষতির বিপরীতে ইরানের জন্য ক্ষতিপূরণ পাওয়ার প্রয়োজনীয়তার বিষয়টি উল্লেখ করেন। তবে অনেকেই বলছেন, ইরান বিষয়টি নিজেদের বিজয় হিসেবে প্রচার করলেও এর অর্থ পরিশোধ অথবা সম্পদ অবমুক্তির প্রকৃত প্রক্রিয়া ও কার্যপদ্ধতি আসলে কেমন হবে সে সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত কিছুই জানানো হয়নি এবং পুরো বিষয়টি এখনও বেশ অস্পষ্ট বা ধোঁয়াশাপূর্ণ রয়ে গেছে। দক্ষিণ লেবাননে গত 2 মার্চ থেকে পুনরায় শুরু হওয়া সংঘর্ষে এখন পর্যন্ত 30 ইসরায়েলি সেনা ও কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 1347 জন সেনা। গত 3 দিনে আহত হয়েছেন 45 জন। সোমবার ইসরায়েলি সেনাবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে। একই সঙ্গে দেশটির একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, রাজনৈতিক নেতৃত্বের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় লেবাননে অভিযান কিছুটা কমিয়ে আনা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া শান্তি চুক্তিতে লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের কথা বলা হয়েছে, তবে ইসরায়েল জানিয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মনে করা কিছু এলাকায় তাদের সেনা মোতায়েন থাকবে। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12 জানিয়েছে, দক্ষিণ লেবাননের তথাকথিত ইয়েলো লাইন এলাকায় ইসরায়েলি বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। বর্তমানে যেখানে সেনারা অবস্থান করছে সেখান থেকে সরে যাওয়ার কোনো নির্দেশ এখনও দেওয়া হয়নি। অন্যদিকে যুদ্ধবিরতি ঘোষণার পরও লেবাননের কয়েকটি এলাকায় ইসরায়েলি গোলাবর্ষণের খবর পাওয়া গেছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ সময় লেবাননের একটি নিরাপত্তা সূত্র দাবি করেছে, দক্ষিণ লেবাননের আলী আল তাহের পাহাড়ের দিকে অগ্রসর হওয়ার সময় ইসরায়েলি সেনাবাহিনীর যানবাহন লক্ষ্য করে 2টি রকেট ছোড়ে হিজবুল্লাহ। পরে হিজবুল্লাহ জানায় তারা রকেট ও ড্রোন হামলা চালিয়েছে, একটি ইসরায়েলি সামরিক দলকে পিছু হটতে বাধ্য করেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রাথমিক সমঝোতার খবর প্রকাশের পর ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া দেখানো হয়েছে। তারা এই চুক্তিকে ইসরায়েলের জন্য কৌশলগত বিপর্যয় বলে অভিহিত করেছেন এবং তাদের ক্ষোভে একমাত্র ব্যক্তি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দিকে নির্দেশ করেছেন। মঙ্গলবার অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী সোমবার এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, চুক্তি হোক আর না হোক ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না। তিনি দাবি করেন, ইরান চেয়েছিল চুক্তির অংশ হিসেবে ইসরায়েল লেবানন থেকে সেনা প্রত্যাহার করুক, কিন্তু তিনি দৃঢ় অবস্থান নেয় তা হয়নি। ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে নেতানিয়াহু বলেন, যতদিন আমি ইসরায়েলের প্রধানমন্ত্রী আছি এটি হতে দেব না। তবে বিরোধী নেতা ও সেনা কর্মকর্তারা ভিন্ন মত পোষণ করেছেন। তারা প্রাথমিক চুক্তির কাঠামোর সমালোচনা করেছেন, বিশেষ করে আসন্ন শরতের নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর মেয়াদের ওপর এক ধরনের আনুষ্ঠানিক গণভোটের বিরূপ প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। বিশেষত বিভিন্ন দেশে এবং ক্রমবর্ধমানভাবে যুক্তরাষ্ট্রের কাছে ইসরায়েলের বিচ্ছিন্নতা নেতানিয়াহুর অবস্থানকে আরও জটিল করে তুলবে। দর্শক, এই ছিল আজকের মর্নিং নিউজের আয়োজন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।